স্টুডেন্টস দেখো, তোমাদের ক্লাস 11 এর ভিডিও আমি অনেক দিন পরে একটা ছাড়ছি। বিশেষ কারণে আমার 11 এর ভিডিও কন্টিনিউয়াসলি দেওয়া হয়নি। এবার থেকে আশা করি ঠিকঠাকভাবে ভিডিওগুলো দেব। আজকের বিষয়বস্তু হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন পরমাণু মনে করো এক্স এর সাথে যুক্ত আছে সমযোজী বন্ধন দ্বারা। এখানে এক্স হলো খুব শক্তিশালী তড়িৎ ঋণাত্মক কোনো পরমাণু। শক্তিশালী তড়িৎ ঋণাত্মক পরমাণু বলতে ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন এরা। তখন কি হবে, এই তড়িৎ ঋণাত্মক পরমাণুটি এই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেবে। ফলে এই প্রান্তে আংশিক নেগেটিভ চার্জ তৈরি হবে আর হাইড্রোজেন প্রান্তে আংশিক পজিটিভ চার্জের সৃষ্টি হবে। অর্থাৎ এই অণুটি একটা ধ্রুবীয় অণুতে পরিণত হবে, যার এই প্রান্তটা নেগেটিভ, এই প্রান্তটা পজিটিভ। এখন এই ধ্রুবীয় অণুটি অপর একটি ধ্রুবীয় অণু পাশাপাশি থাকলে পরে তারও একই অবস্থা, এইটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত। তখন এই হাইড্রোজেন পজিটিভ প্রান্ত অপর একটা অণু নেগেটিভ প্রান্তের সাথে এরকম ভাবে একটা তড়িৎ আকর্ষণের সাহায্যে যুক্ত হয়। এই তড়িৎ আকর্ষণ বল যে সৃষ্টি হলো এটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। কেমন? তো হাইড্রোজেন বন্ধন আমি দেখালাম দুটি ভিন্ন অণুর মধ্যে হলো, এরপরে দেখাবো দেখবে হাইড্রোজেন বন্ধন যে শুধু আলাদা আলাদা অণুর মধ্যে হয় না, একই অণুর ভিতরেও হাইড্রোজেন বন্ধন হতে পারে। তখন তাকে বলা হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন। দেখাবো, সবই ডিটেলসে বলবো, কিন্তু আপাতত হাইড্রোজেন বন্ধন কি সে সম্পর্কে খুব সংক্ষেপে একটা ধারণা দিলাম। এবার সংজ্ঞাটা বলছি। দেখো, অন্য কোনো মৌলের পরমাণুর সাথে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকা অবস্থায় হাইড্রোজেন পরমাণু অপর একটি তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে তড়িৎ আকর্ষণের সাহায্যে যুক্ত হয়ে যে দুর্বল আয়নীয় প্রকৃতির বন্ধন তৈরি করে তাকে বলে হাইড্রোজেন বন্ধন। দেখো, হাইড্রোজেন বন্ধনের একটা খুব সহজ সরল উদাহরণ দিতে পারি। মনে করো HF, তো এইটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস। আর একটা HF আছে, তো এইখানে ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস। তখন এইখানে একটা আকর্ষণ বল সৃষ্টি হবে, এইটাকে বলে হাইড্রোজেন বন্ধন। এবার হাইড্রোজেন বন্ধন তৈরির জন্য কয়েকটা শর্ত আলোচনা করছি। সবার প্রথম, হাইড্রোজেন বন্ধন তৈরি হতে গেলে পরে হাইড্রোজেন পরমাণুকে খুব শক্তিশালী কোন তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর সাথে যুক্ত থাকতে হবে এবং সেই পরমাণুটি তড়িৎ ঋণাত্মক পরমাণুটির আকার হতে হবে ছোট। মানে এক্স কে হতে হবে খুব বেশি তড়িৎ ঋণাত্মক, আবার আকারে ছোট। এই শর্ত ফুলফিল করে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, মানে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে তড়িৎ ঋণাত্মক পরমাণুগুলি কিন্তু এই শর্ত পূরণ করে। তুমি খেয়াল করে দেখো, দ্বিতীয় পর্যায়ে শেষের দিকের মৌলগুলি মানে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এটা দ্বিতীয় পর্যায়ে মনে করো। তারা যেহেতু দ্বিতীয় পর্যায়ের শেষের দিকের মৌল, তাই এদের আকার খুব ছোট, আবার তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাই এরাই কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরির জন্য যে শর্ত দরকার সেটা ফুলফিল করে। যদিও ক্লোরিনও তড়িৎ ঋণাত্মক, কিন্তু ক্লোরিনের আকার বড়, যেহেতু তৃতীয় পর্যায়ের মৌল। তাই ক্লোরিন কিন্তু তড়িৎ ঋণাত্মক বেশি হলে কি হবে, সে কিন্তু সহজে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। তবে এক্সেপশনাল কিছু কেস আছে যেখানে ক্লোরিনও হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। তবে ন্যাচারালি হাইড্রোজেন বন্ধন তৈরি করে আইদার ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেন। তাহলে হাইড্রোজেন বন্ধন তৈরির একটা সব থেকে বড় শর্ত হলো এক্স যে তড়িৎ ঋণাত্মক পরমাণুটা বলছি তাকে হতে হবে শক্তিশালী তড়িৎ ঋণাত্মক এবং আকারে ছোট। অর্থাৎ এই কন্ডিশন কে কে ফুলফিল করে? অক্সিজেন, ফ্লোরিন এবং নাইট্রোজেন। দ্বিতীয় শর্ত হলো যে তড়িৎ ঋণাত্মক পরমাণুটাকে আমি হাইড্রোজেনের সাথে যুক্ত রাখছি, অর্থাৎ হাইড্রোজেন যে তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকছে তার মধ্যে অন্ততপক্ষে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। তাহলে দ্বিতীয় শর্ত কি বললাম? যে তড়িৎ ঋণাত্মক পরমাণুটির এলপি মানে লোন পেয়ার অফ ইলেকট্রন থাকতে হবে, দ্বিতীয় শর্ত হলো। এবার দেখো, শর্ত দুটো মেন শর্ত বললাম। এবার এর বৈশিষ্ট্যের মধ্যে এক জায়গায় বৈশিষ্ট্যটা বলে দিচ্ছি।
বলছে তড়িৎ ঋণাত্মক মৌলটির তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে হাইড্রোজেন বন্ধন তত শক্তিশালী হবে। তাই এই অনুসারে তুমি জানো সব থেকে শক্তিশালী তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন। তাহলে এইচ যদি এরকম একটা বন্ধন তৈরি হয়, হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, এটা সব থেকে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন, কারণ ফ্লোরিন সবচেয়ে তড়িৎ ঋণাত্মক। তারপরে স্থান আসবে এইচ এই হাইড্রোজেন বন্ধনের, কারণ অক্সিজেন হচ্ছে দ্বিতীয় শক্তিশালী তড়িৎ ঋণাত্মক পরমাণু। তারপরে স্থান আসবে এইচ এই হাইড্রোজেন বন্ধনটি, কারণ নাইট্রোজেন অক্সিজেনের থেকেও কম তড়িৎ ঋণাত্মক। আমরা দেখলাম তড়িৎ ঋণাত্মক পরমাণুটির তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে তত হাইড্রোজেন বন্ধনগুলি শক্তিশালী হবে। চতুর্থ বৈশিষ্ট্য, তোমাকে একটু আগে বললাম যে হাইড্রোজেন বন্ধন তৈরির জন্য, দ্বিতীয় শর্তে বলেছিলাম হাইড্রোজেন বন্ধন তৈরির জন্য তড়িৎ ঋণাত্মক পরমাণুটির কমপক্ষে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে, লোন পেয়ার অফ ইলেকট্রন থাকতে হবে। এখন কেন? কারণ মনে রাখবে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় এই হাইড্রোজেনের সাথে তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে একটা আকর্ষণ বলের দ্বারা। কি আকর্ষণ বল? এর ডেল্টা প্লাস এর ডেল্টা মাইনাস, প্লাস মাইনাস আকর্ষণ বলের নামই হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এখন এই তড়িৎ ঋণাত্মক পরমাণুর লোন পেয়ার বরাবর, মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বরাবর ইলেকট্রনের ঘনত্বটা বেশি থাকে, তাই সেই লোন পেয়ার বরাবরই কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। অর্থাৎ হাইড্রোজেন বন্ধনের একটা অভিমুখ থাকে, সেটা কোন দিক বরাবর? এই তড়িৎ ঋণাত্মক পরমাণুর যেই দিকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে সেই দিক বরাবরই কিন্তু হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হবে, কারণ সেই দিক বরাবর ইলেকট্রনের ঘনত্বটা বেশি থাকে। তাহলে হাইড্রোজেন বন্ধনের একটা অভিমুখ আছে, সেটা কোন দিক বরাবর? সেটা হলো তড়িৎ ঋণাত্মক পরমাণুর যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা আছে সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বরাবর। যেমন একটা উদাহরণ দিই, মনে করো জলের স্ট্রাকচার তোমরা ভালোই শিখেছো, এটাকে বলেই দিয়েছি। এরকম চতুস্তলকীয়, এখানে এইচ, এই দিকে আছে লোন পেয়ার, কেমন? এই দিকে থাকে লোন পেয়ার এক জোড়া, এই দিকে থেকে আরেকটা লোন পেয়ার। এখন জল যদি অন্য একটা জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধন করতেই হয়, তখন দেখবে অন্য একটা জলের হাইড্রোজেনটা এই জলের অণুর যে দিক বরাবর লোন পেয়ার আছে সেই দিক বরাবর অবস্থান করবে, তবে হাইড্রোজেন বন্ধনটা তৈরি হবে। তাহলে হাইড্রোজেন বন্ধনটা তৈরি হচ্ছে কোন দিক বরাবর? খেয়াল করো, যেদিকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে সেই দিক বরাবর, মানে এই দিক বরাবরই ইলেকট্রনের ঘনত্বটা বেশি, তবেই না অক্সিজেনের ডেল্টা নেগেটিভ আর অপর একটা জলের ডেল্টা পজিটিভের মধ্যে আকর্ষণ বল তৈরি হবে। আবার আরেক দিকেও কিন্তু একটা চান্স আছে হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার। সেটা কিরকম? এখানে মনে করো জলের অন্য একটা জলের হাইড্রোজেন পরমাণু, তাহলে দেখো সেই বরাবরই কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। তাহলে আমি বলতে চাইলাম যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় কোন দিক বরাবর? তড়িৎ ঋণাত্মক পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যেই দিকে থাকে সেই দিক বরাবরই কিন্তু হাইড্রোজেন বন্ধনটা সৃষ্টি হয়। আর পঞ্চম একটা বৈশিষ্ট্য বলবো যে হাইড্রোজেন বন্ধন কিন্তু দুর্বল প্রকৃতি, কারণ একটা সমযোজী বন্ধনকে আমরা এইভাবে দেখাই। মনে করো HCl, এটা সমযোজী বন্ধন, কিন্তু হাইড্রোজেন বন্ধনকে যখন দেখাচ্ছি তখন দেখো ডট 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 দিচ্ছি। এর কারণটা কি? কারণ এর মাঝে কোনো অ্যাকচুয়ালি ইলেকট্রন নেই। যে আকর্ষণ বলটা তৈরি হচ্ছে সেটা মেইনলি এর মাইনাস আর এর প্লাস, এই কারণেই আকর্ষণ বলটা তৈরি হচ্ছে। তাই দেয়ার ইজ নো ইলেকট্রন, সো এই হাইড্রোজেন বন্ধন কিন্তু অত্যন্ত দুর্বল প্রকৃতি, সমযোজী বন্ধনের মতো নয়। সমযোজী বন্ধনকে আমি বোল্ড লাইন আকারে দেখাচ্ছি, কারণ এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রন এক্সিস্ট করছে। তাই এর থেকে এই হাইড্রোজেন বন্ধন অত্যন্ত দুর্বল প্রকৃতির। যদি কম্পারিজন বলি, দেখা যায় সমযোজী বন্ধনের বন্ধন বিয়োজন শক্তির মান সমযোজী বন্ধনের ক্ষেত্রে ওই 250 থেকে 450 কিলো জুল পার মোল, এটা হচ্ছে সমযোজী বন্ধনের শক্তি। আর হাইড্রোজেন বন্ধনের শক্তি অনেক কম, ওই ধরো ওই 42 কিলো জুলের আশেপাশে, 42 কিলো জুল পার মোল। তাহলে কোথায় 250 থেকে 450 কিলো জুল পার মোল, আর হাইড্রোজেন বন্ধনের শক্তি ম্যাক্সিমাম হতে পারে 42 কিলো জুল পার মোল। হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ। হাইড্রোজেন বন্ধন দুই প্রকারের, একটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং,
আর একটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে সবার প্রথমে আমি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন কাকে বলে সেটা বলছি। আন্তরাণবিক মানে কি? আন্তর্দেশীয় মানে কি? দুটো দেশের মধ্যে। তেমনি আন্তরাণবিক মানে কি? দুটি আলাদা অণুর মধ্যে যখন হাইড্রোজেন বন্ধন তৈরি হয় তাকে বলে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। ইংরেজি টার্মটা মনে রাখবে বেশি করে। ইংরেজি টার্মটা কি বলছে? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। যেমন ইন্টারন্যাশনাল মানে কি? দুটি আলাদা দেশের মধ্যে, তেমনি ইন্টারমলিকুলার মানে কি? দুটি আলাদা অণুর মধ্যে যখন হাইড্রোজেন বন্ধন তৈরি হয় তখন তাকে বলি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। সংজ্ঞাটা তাহলে লিখে নাও। সংজ্ঞাটা কি লিখবে তোমরা? একাধিক অণুর মধ্যে যখন হাইড্রোজেন বন্ধন তৈরি হয় তখন তাকে বলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং বা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। কয়েকটা উদাহরণ দেওয়া যায়। যেমন 1 নম্বর উদাহরণ দিচ্ছি, HF হাইড্রোজেন ফ্লোরাইড এর ক্ষেত্রে একটা উদাহরণ দিচ্ছি। HF 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 তাহলে হাইড্রোজেন বন্ডিংটা কোথায় হবে বুঝতেই পারছো। এই তড়িৎ ঋণাত্মক ফ্লোরিন আর এই হাইড্রোজেনের মধ্যে, ফ্লোরিন হাইড্রোজেনের মধ্যে। এইখানেও দেখিয়ে দিলাম, মানে এদিকেও থাকবে এখানেও থাকবে। খেয়াল করো তো, এই হাইড্রোজেন বন্ডিংটা হলো একই অণুর ভিতরে না দুটি আলাদা আলাদা অণুর মধ্যে। দেখো তো, ভিন্ন ভিন্ন সেপারেট অণুর মধ্যে হাইড্রোজেন বন্ডিং হলো। এই একটা অণু, একটা অণু, এটাকে বলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। দ্বিতীয় এক্সাম্পলটা দিচ্ছি, জল। এখানে লিখলাম, আগে হেডিং করছি, কার দেখাচ্ছি সেটা। H2O এর ক্ষেত্রে H2O কে আমি সাজিয়ে লিখবো। দেখো, HOH 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 এই হচ্ছে জলকে আমি সাজিয়ে লিখলাম। তাহলে হাইড্রোজেন বন্ডিংটা কোথায় বুঝতে পারছো? এই H এর সাথে এই O এর, এই H এর সাথে এই O এর, এইখানেও থাকবে, এইখানেও হাইড্রোজেন বন্ডিংটা থাকবে। তাহলে এইটাও তো আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন, কারণ এই একটা অণু আর একটা সেপারেট অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন। তৃতীয় এক্সাম্পল, তোমরা কিন্তু এইভাবে সিম্পল ভাবে দিবে। বইয়ে জিগজ্যাগ মডেলে অনেক জটিল করে দেওয়া আছে, তোমরা এইভাবে খুব সিম্পল ভাবে দেবে। তৃতীয় এক্সাম্পল দিচ্ছি, ইথাইল অ্যালকোহল C2H5OH C2H5OH মানে ইথাইল অ্যালকোহল, তার হাইড্রোজেন বন্ডিং দেখাচ্ছে। দেখো তো, জলের সাথে, আমি তো এইভাবে মনে রাখি, জলের সাথে ইথাইল অ্যালকোহলের পার্থক্যটা কি? জলের একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে তুমি যদি ইথাইল গ্রুপ নিয়ে আসো তাহলে হয়ে যায় ইথাইল অ্যালকোহল। আবার রিপিট করছি, H2O আর ইথাইল অ্যালকোহলের পার্থক্যটা কি? দেখো, এইখানে OH গ্রুপ থাকে, এখানে OH গ্রুপ থাকে। কেমন পার্থক্যটা কি? এখানে OH গ্রুপের পরে আছে H আর এখানে OH গ্রুপের পরে আছে ইথাইল গ্রুপ। তাহলে আমি জলের মতো করে এটাকে সাজিয়ে লিখছি। কেমন? C2H5OH একটা ইথাইল অ্যালকোহল, C2H5OH আরেকটা ইথাইল অ্যালকোহল, C2H5OH আরেকটা ইথাইল অ্যালকোহল। তাহলে করলাম কি? দেখো, জলের হাইড্রোজেনের জায়গায় ইথাইল গ্রুপ বসিয়ে দিয়েছি। এবার হাইড্রোজেন বন্ডিংটা দেখালেই হলো। এই দেখো হাইড্রোজেন বন্ডিং, এই যে হাইড্রোজেন বন্ডিং, এই যে হাইড্রোজেন বন্ডিং। এইটা হচ্ছে একটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আরো অনেক উদাহরণ দেবো, অনেক উদাহরণ দেবো। দেখো, এটা মুছে দিলাম, তিনটে হলো। এবার চতুর্থ উদাহরণ দিচ্ছি। চতুর্থ উদাহরণটা দিচ্ছি আমি, দেখো 4 নম্বর উদাহরণ দিচ্ছি অ্যাসিডের ক্ষেত্রে। অ্যাসিড বলতে এখানে আমি অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, CH3COOH এর ক্ষেত্রে। মনে রাখবে, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু দুই রকম ভাবে হাইড্রোজেন বন্ডিং হতে পারে। বিচার করতে গেলে তোমাকে আগে অ্যাসিডিক অ্যাসিডের স্ট্রাকচারটা ভাবতে হবে, ভুলবে না কখনো স্ট্রাকচারটা কি। CH3COOH এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের স্ট্রাকচার। আর যদি ফর্মিক অ্যাসিড বলতাম তাহলে CH3 এর জায়গায় H চলে আসতো, সেক্ষেত্রে কি হতো? HC OOH। তো এই স্ট্রাকচারে অ্যাকচুয়ালি দুই রকম ভাবে হাইড্রোজেন বন্ধন হতে পারে। কিরকম? CH3 কে CH3 মতো রাখলাম, এইটাকে C ডবল বন্ড O কে ডবল বন্ড O এর মতো রাখলাম, আর আরেক দিকে OH কে রাখলাম। দেখো, এইটাকে সাজিয়ে গুছিয়ে লিখেছি। আরেকটা অণুকে লিখলাম CH3C ডবল বন্ড O OH, তিনটে অণু দেখাচ্ছি CH3C ডবল বন্ড OH। তাহলে হাইড্রোজেন বন্ডিংটা কোথায় হবে বুঝতেই পারছো। এই H এবং O এর মধ্যে, এই H এবং O এর মধ্যে
এখানে। এইভাবে হাইড্রোজেন বন্ডিংটা হলো। কিন্তু এইভাবে যখন হবে তখন অ্যাকচুয়ালি অ্যাসিটিক অ্যাসিড তরল অবস্থায় আছে। গ্যাসীয় অবস্থায় যখন থাকে তখন কিন্তু সে ডাইমার রূপে থাকে। এর ডাইমার রূপটা কেমন হবে দেখো, ডাইমার মানে এটা দুটো অণু যখন একত্রে অবস্থান করবে সেটা কিরকম, CH3 ডবল বন্ড OH, CH3 COH ডবল বন্ড O। দেখো এইটাও অ্যাসিটিক অ্যাসিড, এইটাও অ্যাসিটিক অ্যাসিড, দুটো অণুকে আমি মুখোমুখি লিখেছি, তাহলে এইখানে হাইড্রোজেন বন্ডিংটা হলো, এইখানে একটা এখানে একটা। এইভাবে মনে রাখবে অ্যাসিটিক অ্যাসিডের দুটো অণু একটা অণুর মতো আচরণ করে এবং অত্যন্ত সংঘবদ্ধভাবে একত্রে অবস্থান করে, এবং এই স্ট্রাকচারকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিডের ডাইমার গঠন। তা অ্যাসিটিক অ্যাসিডের অসংখ্য অণু যখন একত্রে থাকে তখন এইভাবে থাকে, তখন সেটা তরল রূপে, আর যখন ডাইমার রূপে থাকে তখন সেটা গ্যাসীয় রূপে থাকে। তাহলে দেখো তো অ্যাসিটিক অ্যাসিডের, বা শুধু অ্যাসিটিক অ্যাসিড নয়, এখানে বেনজোইক অ্যাসিডেরও একই রকম, ফর্মিক অ্যাসিডেরও একই রকম, তার দুই রকম ভাবে হাইড্রোজেন বন্ধন সম্ভব। একটা হচ্ছে এর অসংখ্য অণু মিলে হতে পারে, আরেকটা হতে পারে দুটো অণু একত্রে থাকতে পারে। এইটাকে বলবো ডাইমার রূপ, আর এইটাকে পলিমার ঠিক বলা ঠিক নয়, তবে অসংখ্য অণু সংযোজিত রূপ বলবো এটা। আর এটা কি বললাম, ডাইমার গঠন অ্যাসিটিক অ্যাসিডের। আচ্ছা, আরো অনেক উদাহরণ আছে, আমি পরবর্তী সময় মানে এরপরে যখন উদাহরণগুলি আলোচনা করব, মানে প্রবলেম নিয়ে আলোচনা করব, তখন আরো দেখাবো এক্সাম্পল। এবার আমি ডাইরেক্টলি চলে আসলাম ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, মানে এই দিকটাতে। কেমন ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং তাহলে কি? আমরা তো দেখলাম এতক্ষণ আলাদা মানে পৃথক অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন দেখালাম, এবার দেখাবো একই অণুর দুটি বিভিন্ন অংশের মধ্যে হাইড্রোজেন বন্ধন। এক নম্বর উদাহরণ দেব, কিন্তু তার আগে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন বা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞাটা কি লিখে নাও। একই অণুর দুটি বিভিন্ন অংশের মধ্যে যখন হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় তখন তাকে বলে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন বা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। যেমন একটা এক্সাম্পল দিই, তুমি জানো এটা হচ্ছে ফেনল, কেমন, এবং এই অবস্থানকে বলে অর্থ, এটা অর্থ, এটা মেটা, এটাও মেটা, এটা প্যারা, এটা জানা আছে, আগে বলেছি। এই দুটো অবস্থান হচ্ছে অর্থ অবস্থান, এই অবস্থান এই অবস্থান মেটা অবস্থান, আর এইটাকে বলে প্যারা অবস্থান। তো এইখানে যদি একটা NO2 থাকে তখন তাকে বলে অর্থ নাইট্রোফেনল। তাহলে এখানে নামটা লিখলাম অর্থ নাইট্রো ফেনল, ফেনল অর্থ নাইট্রোফেনল। এবার দেখো এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিংটা কিভাবে হয়। বেঞ্জিন বলা হয়, লিখলাম OH, দেখো এই OH গ্রুপটাকে সারিয়ে লিখলাম, আর NO2 গ্রুপকে কিভাবে লিখছি দেখো, NO মাইনাস ডবল বন্ড O, N এর মাথায় প্লাস। এইটা খেয়াল করে দেখো হাইড্রোজেন বন্ডিংটা কোথায় হবে, এই H এর সাথে এই O এর মধ্যে। তাহলে এখানে যে হাইড্রোজেন বন্ডিংটা হলো সেক্ষেত্রে দুটি পৃথক অণুর মধ্যে বা একাধিক অণুর মধ্যে হলো, না একই অণুর দুটি ভিন্ন অংশের মধ্যে হলো? অবশ্যই একই অণুর দুটি ভিন্ন অংশের মধ্যে হলো। তাই এই ধরনের হাইড্রোজেন বন্ধনকে বলা হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। আরো অনেক উদাহরণ আছে, দ্বিতীয় আরেকটা উদাহরণ দেবো অবশ্যই। দেখো দ্বিতীয়, সরি দাগ পড়ছে না ঠিকঠাক, দ্বিতীয় উদাহরণটা দিচ্ছি। বেঞ্জিন বলা হয় OH, এটা হচ্ছে ফেনল। এখানে যদি ক্লোরিন থাকে তাহলে এই যৌগটার নাম হচ্ছে অর্থ ক্লোরোফেনল। এখানে লিখলাম অর্থ ক্লোরোফেনল, অর্থ ক্লোরোফেনল। কেন, অর্থ পজিশনে Cl আছে তাই। তাহলে এক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং সম্ভব কিভাবে দেখো, বেঞ্জিন বলা হয়, এখানে OH থাকলো আর Clটাকে এইভাবে লিখলাম। তাহলে হাইড্রোজেন বন্ডিংটা কোথায় হবে বুঝতে পারছো নিশ্চয়ই, H, এই H আর এখানে Cl এর মাঝখানে হাইড্রোজেন বন্ডিং হলো। এখানে বলে না বলে ক্লোরিন সাধারণত হাইড্রোজেন বন্ডিং করে না, কিন্তু কিছু ব্যতিক্রমী ক্ষেত্র আছে যেখানে ক্লোরিনও কিন্তু হাইড্রোজেন বন্ডিং করে। তো এই হচ্ছে সেই ব্যতিক্রমী ক্ষেত্র যেখানে ক্লোরিন হাইড্রোজেন বন্ডিং করলো। তো অর্থোক্লোরোফেনলের এইটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। আরেকটা লাস্ট উদাহরণ দেব, সেটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনের আরেকটা উদাহরণ কি দিতে পারি দেখো। মনে করো, আচ্ছা বারবার বেঞ্জিন বলা দিয়ে দিচ্ছি, আচ্ছা বেঞ্জিন বলা দিয়ে আপাতত দেখাচ্ছি। এইটা হচ্ছে বেনজালডিহাইড,
বেনজালডিহাইড, তার এই অর্থ অবস্থানে ওইস থাকলে এটাকে বলে অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড, বা এর আরেক নাম আছে স্যালিস্যালডিহাইড। তাহলে এখানে লিখলাম, দেখো, অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড, বেনজালডিহাইড, এটা হচ্ছে অর্থো হাইড্রক্সি বেনজালডিহাইড, এবং এর ডাক নাম হচ্ছে স্যালিস্যালডিহাইড। এবার এর যদি আমি হাইড্রোজেন বন্ডিংটা দেখাতে চাই, তাহলে দেখো এখানে সি লিখলাম, কেমন, এখানে ডবল বন্ড ও লিখলাম, আর এখানে এইচ লিখলাম, তাই তো সিএইচও স্ট্রাকচার তো এরকমই। আর এইখানে এবার ও কে দেখালাম, এখানে এইচ দেখালাম। তাহলে দেখো এখানে হাইড্রোজেন বন্ডিংটা হবে কোথায়, এই ও এবং এইচ এর মাঝখানে হাইড্রোজেন বন্ডিংটা হবে। এইটাও কিন্তু একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে আমরা বিভিন্ন ধরনের হাইড্রোজেন বন্ডিং দেখলাম। আগে দেখলাম আন্তরাণবিক হাইড্রোজেন বন্ডিং বা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, আর এখানে দেখলাম অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন। এর মোটামুটি 4টি উদাহরণ দিলাম। এবার আমি কিছু সমস্যাতে যাব, বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করব। দেখো, আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা যদি অসংখ্য অণু একত্রে সংঘবদ্ধ থাকে, তখন সেই পদার্থের অণুগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে অনেক বেশি তাপ শক্তি প্রয়োগ করতে হয়। তখন তাদের স্ফুটনাঙ্ক হয় অনেক বেশি। তাহলে যে ক্ষেত্রে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন সম্ভব, সেক্ষেত্রে পদার্থের স্ফুটনাঙ্ক বেশি হয়। আবার মনে রাখবে, পদার্থের অণুগুলির মধ্যে যদি আকর্ষণ বল খুব বেশি হয়, তাহলে পদার্থের অণুগুলি খুব কাছাকাছি ভাবে একত্রে সংঘবদ্ধ থাকে, খুবই কাছাকাছি একত্রে সংঘবদ্ধ থাকে যদি অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল খুব বেশি হয়। সেক্ষেত্রে তখন আমরা বলি পদার্থটি কঠিন অবস্থায় আছে। আর যদি আকর্ষণ বল একটু কম হয়, মানে একটু দূরে দূরে থাকে যদি ওরা, তখন আমরা বলি পদার্থটি তরল অবস্থায় আছে। তার মানে এইটা হচ্ছে কঠিন অবস্থা, এইটা হচ্ছে তরল অবস্থা। আর যদি আকর্ষণ বল একদমই কম থাকে, মানে প্রায় না থাকে, প্রায় না থাকে কেন বললাম, অল্প হলেও থাকে, বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে অল্প হলেও আকর্ষণ বল থাকে। তো আকর্ষণ বল যদি অত্যন্ত কম থাকে, তখন তাকে আমি বলি পদার্থের গ্যাসীয় অবস্থা। কেমন? তাহলে যদি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় পদার্থের অণুগুলির মধ্যে, তখন আকর্ষণ বলের মান বেড়ে গিয়ে সমযোজী পদার্থ হলেও পদার্থটি তরল বা কঠিন অবস্থায় থাকতে পারে। তাহলে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন যদি খুব শক্তিশালী হয়, পদার্থটি সাধারণ অবস্থায় তরল বা কঠিন অবস্থায় কখনো কখনো থাকতে পারে। যেমন ধরো চিনি, গ্লুকোজ, এটা কঠিন অবস্থা থাকছে, কেমন, জল তরল অবস্থা থাকছে, কেন, তাদের মধ্যে শক্তিশালী আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন আছে বলে। আবার যদি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন না থাকে, বা হাইড্রোজেন বন্ধন থাকলেও সেটা অন্তঃআণবিক মানে ইন্ট্রামলিকুলার, তাহলে সেক্ষেত্রে কি অণুগুলির মধ্যে প্র্যাকটিক্যালি কোনো আকর্ষণ বল থাকে না, তখন কিন্তু তারা কি অবস্থায় থাকে, গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে আমরা দেখলাম যদি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন থাকে, তাহলে তাদের পদার্থের স্ফুটনাঙ্ক হয় বেশি, এবং তারা এক নয় কঠিন হবে বা তরল হবে। এবং মনে রাখবে, সেক্ষেত্রে পদার্থের সান্দ্রতাও বেশি হয়, পৃষ্ঠটানও বেশি হয়। আবার যদি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন না থাকে, বা হাইড্রোজেন বন্ধন থাকলেও সেটা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, তাহলে পদার্থটি সাধারণত গ্যাসীয় হতে পারে সাধারণ উষ্ণতায়, এবং তাদের স্ফুটনাঙ্ক হয় কম, তাদের পৃষ্ঠটান হয় কম, এবং তাদের সান্দ্রতাও কম হয়। বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করার আগে তোমাকে একটু আমি পর্যায় সারণী সম্পর্কে বলতে চাই। দেখো, দ্বিতীয় পর্যায়ের মৌল লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তোমরা জানো এই শেষের মৌলগুলি অ্যাকচুয়ালি হাইড্রোজেন বন্ধন গঠন করে, কারণ এরা খুব বেশি তড়িৎ ঋণাত্মক, আকারে ছোট। আর নিচের মৌলগুলি তাদের আকার যেহেতু বড়, তাই তারা কিন্তু যতই হাইড্রোজেনের সাথে যুক্ত থাকুক না, কিন্তু তারা কিন্তু কখনোই হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। এখন এর উপর বেশ করে অনেক প্রশ্ন আসে। যেমন এখানে একটা প্রশ্ন কি লিখেছি পরে বলছি, তার আগে তোমরা বলো তো, ফ্লোরিন, তার হাইড্রেটটাকে HF। তাহলে ফ্লোরিনের হাইড্রেট HF, তাহলে HF কিন্তু আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। কেমন? কারণ ফ্লোরিন তড়িৎ ঋণাত্মক খুব বেশি, আবার ফ্লোরিনের আকারও ছোট। তার ফলে কি HF অণুগুলি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের সাহায্যে কি থাকবে বলতো, সংযোজিত অবস্থায় থাকবে। তার ফলে HF এর স্ফুটনাঙ্ক বেশি হবে,
HF সাধারণ উষ্ণতায় তরল হবে, কিন্তু ফ্লোরিনের নিচে যে মৌলগুলি আছে মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাদের হাইড্রাইড, যেমন ক্লোরিনের হাইড্রেটকে HCl বা ব্রোমিনের হাইড্রেট HBr, তারা কিন্তু এইভাবে নিজেদের মধ্যে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে না। কেন? কারণ এদের কিন্তু আকার বড় এবং তড়িৎ ঋণাত্মকতাও কম। তার ফলে এই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের হাইড্রাইড মানে HCl, HBr বা HI, তাদের হাইড্রাইড সাধারণ উষ্ণতা কি হবে? গ্যাসীয় হবে এবং তাদের স্ফুটনাঙ্ক কিন্তু কম হবে। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতেই পারে যে HF সাধারণ উষ্ণতায় তরল, মানে অ্যাকচুয়ালি 19.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা তরল, HF তরল। কেন? কারণ HF অণুগুলি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পর সংযোজিত অবস্থায় থাকে, তাই HF সাধারণ উষ্ণতায় তরল এবং স্ফুটনাঙ্ক বেশি। কিন্তু তার নিচের মৌলগুলির হাইড্রাইড মানে HCl, HBr বা HI, তারা যেহেতু আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, তাই তারা অর্থাৎ HCl, HBr, HI এরা কিন্তু হবে সাধারণ উষ্ণতায় গ্যাসীয়। একই কথা প্রযোজ্য বাকিদের ক্ষেত্রে। যেমন ধরো অক্সিজেন, সালফার একই শ্রেণীর মৌল। অক্সিজেনের হাইড্রেট কে? অক্সিজেনের হাইড্রেট হচ্ছে H2O, আর সালফারের হাইড্রেট কে বলো? H2S। এবার এই দুজনের মধ্যে তোমরা আইডিয়া করতে পারছো H2O সাধারণ উষ্ণতায় তরল হবে এবং H2O স্ফুটনাঙ্ক কিন্তু বেশি হবে। কারণটা তুমি ভালোই বুঝতে পারছো যে এখানে অক্সিজেন হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক এবং আকারে ছোট, তাই H2O অণুগুলি কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। এর উপর আর তাহলে H2O কি হবে? সাধারণ উষ্ণতায় তরল হবে, আর H2S কি হবে? সাধারণ উষ্ণতায় গ্যাসীয় হবে। এর উপর বেস করে প্রশ্নটা দেখো, অক্সিজেন এবং সালফার একই শ্রেণীর মৌল হওয়া সত্ত্বেও অক্সিজেনের হাইড্রাইড মানে H2O সাধারণ উষ্ণতায় তরল এবং স্ফুটনাঙ্ক বেশি, কিন্তু সালফারের হাইড্রাইড H2S সাধারণ উষ্ণতায় গ্যাসীয় এবং স্ফুটনাঙ্ক কম কেন? তাহলে এবার আমি অ্যান্সারটা তোমাদের সামনে একটু ডিটেলসে বলছি এবং এই স্টাইলে অ্যান্সার বাকি অণুগুলির অ্যান্সার এইভাবেই তোমরা লিখবে যেভাবে শেখাচ্ছি। আগে দেখবো H2O কেন সাধারণ উষ্ণতায় তরল। আমি ঠিক উত্তরটা এইভাবে বলবো, যেহেতু অক্সিজেন পরমাণুর আকার ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই অসংখ্য H2O অণুগুলি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টির মাধ্যমে পরস্পর সংযোজিত অবস্থায় থাকে, তাই তারা সাধারণ উষ্ণতায় তরল। এবার আমি দেখিয়ে দেবো কিভাবে সংযোজিত অবস্থায় থাকবে। দেখিয়ে দিচ্ছি, দেখো HOH একটা অণু, HOH আর একটা অণু, HOH আর একটা অণু। তাহলে হাইড্রোজেন বন্ডিংটা কোথায় হবে তুমি ভালো জানো, এই H এবং O এর মধ্যে, H এবং O এর মধ্যে, H আরো এদিকেও আছে। এই কারণে এটা কি হলো? তরল। একটা কথা উত্তরটা হয়ে গেল যে H2O কেন তরল। এবার কথা হচ্ছে H2O স্ফুটনাঙ্ক বেশি কেন। সেক্ষেত্রে বলবো এই অসংখ্য H বন্ধনগুলি মানে অসংখ্য হাইড্রোজেন বন্ধনগুলি বিচ্ছিন্ন করে এই অণুগুলিকে একক অণুতে পরিণত করতে অনেক বেশি তাপ শক্তি প্রয়োগের প্রয়োজন। দেখো এইভাবে তাপের চিহ্ন দিতে বোঝাচ্ছে। এই অসংখ্য আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন বিচ্ছিন্ন করে এই অণুগুলিকে একক অণুতে পরিণত করতে অনেক বেশি তাপ শক্তি প্রয়োগের প্রয়োজন হয়, তাই না? বলতো এই হাইড্রোজেন বন্ধনগুলি বিচ্ছিন্ন করে ওদেরকে একক অণুতে পরিণত করতে আমাকে কি করতে হবে? অনেক বেশি তাপ শক্তি দিতে হবে। তার জন্যই তো H2O স্ফুটনাঙ্ক অনেক বেশি। তাহলে বলা হয়ে গেল, প্রথমটা বললাম যে H2O কেন তরল, কারণ ওরা সংযোজিত থাকে। H2O স্ফুটনাঙ্ক বেশি কেন? কারণ এই অসংখ্য হাইড্রোজেন বন্ধন ছিন্ন করে তাদের একক অণুতে পরিণত করতে অনেক বেশি তাপ শক্তি দিতে হবে, তাই H2O স্ফুটনাঙ্ক বেশি। এবার বলবো H2S এর দিকটা। H2S এর দিকে কি বলবো? যেহেতু সালফার পরমাণুর আকার বড়, তড়িৎ ঋণাত্মকতাও কম, তাই H2S অণুগুলি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা কখনো সংযোজিত অবস্থায় থাকতে পারে না, ওরা একক অনুরূপেই থাকে, তাই এরা সাধারণ উষ্ণতায় গ্যাসীয় এবং H2S এর স্ফুটনাঙ্কও কম। দেখো এরপরের প্রশ্নটা হচ্ছে NH3 স্ফুটনাঙ্ক PH3 অপেক্ষা বেশি কেন? উত্তর ওই একই রকম। কি লিখবো? নাইট্রোজেন পরমাণুর আকার ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই অসংখ্য NH3 অণুগুলি এইভাবে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পর সংযোজিত অবস্থায় থাকে। দেখো আমি কিভাবে দেখাচ্ছি, এই যে কতগুলো অণু লিখলাম আর এদের মধ্যে এইগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন, এই যে হাইড্রোজেন বন্ধন।
তাহলে অসংখ্য NH3 অণুগুলি এইভাবে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা সংযোজিত অবস্থায় থাকে। তাই NH3 অণুগুলির স্ফুটনাঙ্ক বেশি। আর PH3 যেহেতু P পরমাণু মানে ফসফরাস পরমাণুর আকার বড় এবং তড়িৎ ঋণাত্মকতা কম, তাই PH3 অণুগুলি কিন্তু আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা সংযোজিত অবস্থায় থাকে না, একক অনুরূপেই থাকে। তাই PH3 স্ফুটনাঙ্ক কম। দেখো এরপরের প্রশ্ন হচ্ছে ইথাইল অ্যালকোহল। দেখো এই যে সংকেতটা লিখেছি এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের সংকেত। ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার এর আণবিক গুরুত্ব একই হওয়া সত্ত্বেও ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি কেন? মানে দেখো এখানে দুটো অণুর কথা বলা হয়েছে, একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার। দেখো দুজনেরই আণবিক গুরুত্ব একই। কেন আছে আণবিক গুরুত্ব একই? দেখো এর যদি সংকেত দেখো তাহলে দেখবে এটা C2H6O, কি করে দুটো কার্বন তাই C2, তিনটে হাইড্রোজেন আর এদিকে তিনটে হাইড্রোজেন, ছটা হাইড্রোজেন তাই H6O। এও দেখো সংকেত একই C2H6O, কেন দুটো কার্বন তাই C2, তিন ছটা হাইড্রোজেন তাই H6O। দেখো দুজনেরই সংকেত যেহেতু এক তাই এদের আণবিক গুরুত্ব একই হবে। তাই দুটো অণুর আণবিক গুরুত্ব একই হওয়া সত্ত্বেও ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কেন ডাইমিথাইল ইথার অপেক্ষা বেশি? প্রশ্নটা আগে বোঝো তারপরে অ্যান্সার করবে। প্রশ্নটা কি বললাম যে ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার উভয়েরই আণবিক গুরুত্ব একই হওয়া সত্ত্বেও ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কেন ডাইমিথাইল ইথার অপেক্ষা বেশি? তার উত্তর লুকিয়ে আছে হাইড্রোজেন বন্ডিংয়ে। তুমি জানো ইথাইল অ্যালকোহলের মধ্যে কি OH গ্রুপ আছে, তাই না? এটাকে ইথাইল অ্যালকোহলকে সাজিয়ে আমি এইভাবে লিখতে পারি, দেখো C2H5OH, কারণ CH3CH2 মানে কিন্তু C2H5OH। একটা অণু লিখলাম C2H5OH, আর একটা অণু লিখলাম C2H5OH, তিনটে অণু করে দেখালাম। তাহলে খেয়াল করো তো এই OH বন্ধন থাকায় এখানে কিন্তু আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হওয়া সম্ভব। এইভাবে ইথাইল অ্যালকোহলের অণুগুলি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টির মাধ্যমে সংযোজিত অবস্থায় থাকে। এই আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনগুলি বিচ্ছিন্ন করতে অনেক বেশি তাপ শক্তি প্রয়োগের প্রয়োজন, অনেক বেশি তাপ শক্তি দিতে হবে, তাই না? ওদের যদি ফোটাতে হয় তাহলে ওদেরকে একক অণুতে পরিণত করতে হবে এবং সেটা করতে গেলে এই হাইড্রোজেন বন্ধনগুলিকে ছিন্ন করতে হবে। তা এই অসংখ্য হাইড্রোজেন বন্ধন ছিন্ন করতে গেলে অনেক বেশি তাপ শক্তি প্রয়োগের প্রয়োজন হয়, তাই ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি। কিন্তু খেয়াল করো তো এই ডাইমিথাইল ইথারে কোনো OH বন্ধন আছে? নেই। হাইড্রোজেন আছে ঠিকই, তুমি যদি স্ট্রাকচারটা দেখো দেখবে এই একটা CH3 লিখলাম, তারপর আছে O, তারপর আরেকটা CH3 কে এইভাবে লিখলাম, সব কটা বন্ডকে দেখালাম। দেখো তো এখানে হাইড্রোজেনগুলি কার সাথে যুক্ত? কার্বনের সাথে। হাইড্রোজেনগুলি কিন্তু ওর মতো অক্সিজেনের সাথে যুক্ত নেই। আর কার্বনের সাথে যুক্ত থাকলে সেখানে হাইড্রোজেন বন্ডিং হবে না, কারণ হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য হাইড্রোজেনকে খুব বেশি তড়িৎ ঋণাত্মক কোনো পরমাণুর সাথে যুক্ত থাকতে হয়, কারণ নিশ্চয়ই তড়িৎ ঋণাত্মক নয়। তাই এখানে কোনো হাইড্রোজেন বন্ডিং হবে না, তাই এই অণুগুলি একক অনুরূপেই থাকবে, তাই স্ফুটনাঙ্ক কম। তাহলে আরেকবার রিপিট করছি উত্তরটা। ইথাইল অ্যালকোহলের OH গ্রুপ থাকায় এই OH গ্রুপ খুব বেশি ধ্রুবীয় প্রকৃতির এবং এই OH গ্রুপের সাহায্যে অসংখ্য ইথাইল অ্যালকোহলের অণুগুলি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে সংযোজিত অবস্থায় থাকে। এই আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনগুলি বিচ্ছিন্ন করে এই অণুগুলিকে একক অণুতে পরিণত করতে অনেক বেশি তাপ শক্তি প্রয়োগের প্রয়োজন হয়, তাই ইথাইল অ্যালকোহল এর স্ফুটনাঙ্ক বেশি। আর ডাইমিথাইল ইথার যেহেতু এখানে কোনো OH বন্ধন নেই, হাইড্রোজেনগুলি কার্বনের সাথে যুক্ত, তাই এখানে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় না, তাই ডাইমিথাইল ইথারের অণুগুলি একক অনুরূপে থাকে। এই কারণে ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক কম। দেখো এরপরে প্রশ্ন হচ্ছে অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি এবং কেন? দেখো এইটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল, এইটা হচ্ছে প্যারানাইট্রোফেনল। এবার দেখবো এই দুটোর মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি। দেখো এই যৌগটা যদি হাইড্রোজেন বন্ডিং করতে চাই তাহলে দেখব যে এখানে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন সম্ভব, মানে ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ধন সম্ভব। এবং সেটা কিরকম? OH-টাকে ছাড়িয়ে লিখেছি, এর এখানে O- লিখলাম, ডবল বন্ড O, এর মাথায় প্লাস চার্জ। স্ট্রাকচারটা ঠিকঠাক শিখতে হবে, ঠিক আছে? এবং হাইড্রোজেন বন্ডিংটা কোথায় হবে তাহলে দেখো H এবং O এর মধ্যে। তাহলে এটা অবশ্যই আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন নয়, এটা হচ্ছে কি অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বা ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং।
কিন্তু তুমি যদি এই প্যারানাইট্রোফেনল দেখো তাহলে সেক্ষেত্রে আমি সাইডে দেখাচ্ছি, জায়গা রাখবো তো সাইডে দেখাচ্ছি, তাহলে দেখবে এক্ষেত্রে কিন্তু আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন সম্ভব। এখানে ওইসটাকে উপরে এইভাবে লিখলাম আর এনোটাকে এইভাবে লিখছি, এন ও মাইনাস ডবল বন্ড ও, এর মাথায় প্লাস চার্জ। তাহলে এই যৌগটা মানে এরকম। আরেকটা তাহলে এরকম একটা অণুকে লিখি, বেঞ্জিন বলা হয়, এইটা হচ্ছে ও, এখানে হচ্ছে এইচ, এরকম করে লিখছি। তাহলে নিচে ওইটাকে এইভাবে লিখব, সেটা কিরকম, এন ও মাইনাস ডবল বন্ড ও, এর মাথায় প্লাস। তাহলে এবার খেয়াল করো তো, এই অণুটা আর এই অণুটার মধ্যে কোথায় হাইড্রোজেন বন্ডিং হবে, ও মাইনাস এবং এইচ এর মধ্যে। আবার এই দিকেও হাইড্রোজেন বন্ডিং হবে এবং নিচের দিকেও হাইড্রোজেন বন্ডিং হবে। তাহলে এইভাবে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের সাহায্যে অসংখ্য অণু কিন্তু সংযোজিত অবস্থায় থাকবে, তার ফলে এর স্ফুটনাঙ্ক বেশি হবে। আর এখানে যেহেতু আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন হচ্ছে না, এখানে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন হচ্ছে, তাই অর্থোনাইট্রোফেনল কিন্তু একক অনুরূপে থাকবে, তাই এর স্ফুটনাঙ্ক হবে কম আর প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক হবে বেশি। দেখো এই তিন প্রকার অ্যামিন, তাদের প্রত্যেকের সংকেত একই, মানে C3H9N। খেয়াল করে দেখবে, একটা দিয়ে বোঝো তাহলে হবে, তিনটে কার্বন তাই C3, 9টা হাইড্রোজেন তাই H9N। এরও যা সংকেত, এরও তাই সংকেত, এরও তাই সংকেত, মানে এরা তিনজন হচ্ছে পরস্পরের আইসোমার। এবার দেখবো এই আইসোমার গুলিকে আমরা এবার স্ফুটনাঙ্কের ক্রমে সাজাবো। খেয়াল করো তো, এখানে কিন্তু কোনো প্রকার হাইড্রোজেন বন্ধন সম্ভব নয়, কারণ এন এর সাথে কিন্তু কোনো প্রকারের হাইড্রোজেন পরমাণু যুক্ত নয়। হাইড্রোজেনগুলি যা আছে সব কার্বনের সাথে যুক্ত, তাই এখানে কোনো হাইড্রোজেন বন্ধন সম্ভব নয়, তার মানে এই একক অনুরূপে থাকবে, তাই এর স্ফুটনাঙ্ক হবে সব থেকে কম। আর এখানে খেয়াল করো, হাইড্রোজেন বন্ধন তৈরি করার জন্য দুটো হাইড্রোজেন পরমাণু বর্তমান, কেমন, এইচ এইচ। আর এখানে হাইড্রোজেন বন্ধন তৈরি করার জন্য কটা পরমাণু বর্তমান, খেয়াল করে দেখো, কটা হাইড্রোজেন পরমাণু বর্তমান আছে, গেস করো কটা আছে, একটা। তাহলে এখানে দেখো দুই দিক থেকে হাইড্রোজেন বন্ধন তৈরি করার সম্ভাবনা আছে, আর এখানে কেবলমাত্র একদিক থেকে হাইড্রোজেন বন্ধন তৈরি করার সম্ভাবনা আছে, কারণ হাইড্রোজেনটা নাইট্রোজেনের সাথে যুক্ত থাকলে সেই হাইড্রোজেনে কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। তাই এখানে হাইড্রোজেন বন্ধন তৈরি করার মতো একটা হাইড্রোজেন বর্তমান। এখানে দেখো তো, এটা বলে 1D অ্যামিন, বুঝতে পারলে, মনে রাখবে, এটা প্রাইমারি অ্যামিন বলে, এটা সেকেন্ডারি অ্যামিন, এটা টারশিয়ারি অ্যামিন বা 3D অ্যামিন। এটা সম্পর্কে আরো ডিটেলসে পড়ে জানবে। তাহলে এই যে প্রাইমারি অ্যামিন পেলাম, সেখানে যেহেতু হাইড্রোজেন বন্ধন তৈরি করার জন্য দুটো হাইড্রোজেন আছে, তাই এখানে হাইড্রোজেন বন্ধনের প্রগাঢ়তা মানে পরিমাণটা বেশি হবে, তাই এর স্ফুটনাঙ্ক বেশি হবে। আর এখানে একটা হাইড্রোজেন আছে হাইড্রোজেন বন্ধন তৈরি করার মতো, তাই স্ফুটনাঙ্ক একটু কম হবে। আর এক্ষেত্রে স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হবে, কারণ এখানে হাইড্রোজেন বন্ধন তৈরি করার মতো কোনো হাইড্রোজেন পরমাণুই নেই। তাই আমি যদি এদের ক্রমে সাজাই, স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে 1D অ্যামিনের, তারপর 2D অ্যামিনের, সব থেকে কম হবে 3D অ্যামিনের। দেখো এরপর আছে দ্রাব্যতার উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব। আমরা এখানে দেখব যে কিছু কিছু সমযোজী যৌগ আছে যারা ধ্রুবীয় দ্রাবক, জলে দ্রাব্য হওয়ার কথা নয়, তথাপি তারা জলের অণুর সাথে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টির মাধ্যমে সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলে দ্রবীভূত হবে। যেমন ধরো একটা উদাহরণ, ইথাইল অ্যালকোহল জলে দ্রাব্য, যদি ইথাইল অ্যালকোহল সমযোজী যৌগ, ইথাইল অ্যালকোহল জলে দ্রাব্য, কিন্তু ডাইমিথাইল ইথার, এটা হচ্ছে ডাইমিথাইল ইথার, জলে দ্রাব্য নয় কেন? উত্তরটা হচ্ছে এরকম, ইথাইল অ্যালকোহল জলের অণুর সাথে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে জলে দ্রবীভূত হয়। তাহলে এবার সঙ্গে সঙ্গে আমি হাইড্রোজেন বন্ধনটা দেখিয়ে দেবো। কিভাবে দেখাবো? এখানে লিখবো ইথাইল অ্যালকোহল মানে C2H5OH, তারপরে আর ইথাইল অ্যালকোহল লিখবো না, তারপর লিখবো জলের অণু মানে দ্রাবকের অণু লিখলাম। এরপর আবার লিখবো ইথাইল অ্যালকোহল, আবার লিখবো জলের অণু, অল্টারনেটিভলি দেখো। এবং এখানে আমি হাইড্রোজেন বন্ডিংটা এর মধ্যে দেখিয়ে দেবো। মানে আমি এটা বোঝাচ্ছি যে ইথাইল অ্যালকোহলের অণুগুলি জলের অণুর সাথে এইভাবে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করছে। দেখো আমি এবার নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং দেখাচ্ছি না, কিন্তু আমি দেখাচ্ছি ইথাইল অ্যালকোহলের সাথে জলের, ইথাইল অ্যালকোহলের সাথে জলের। তাহলে দেখলাম ইথাইল অ্যালকোহল জলের অণুর সাথে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে জলে দ্রবীভূত হয়। কিন্তু খেয়াল করো তো, ডাইমিথাইল ইথার মানে CH3OCH3, এখানে কিন্তু হাইড্রোজেন পরমাণুগুলি ও এর সাথে যুক্ত নেই,
তাই এই হাইড্রোজেনগুলি কখনোই জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারবে না। তাই বলে কি একদমই হাইড্রোজেন বন্ডিং করতে পারবে না? পারবে, তবে খুব সামান্য। জলের যে এইচ পরমাণুগুলি আছে তার সাথে খুব সামান্য পরিমাণে হাইড্রোজেন বন্ধন করতে পারবে, কিন্তু তারপরে আর হাইড্রোজেন বন্ধন তৈরি করা সম্ভব নয়। তার মানে এখানে খুব সামান্য পরিমাণে হাইড্রোজেন বন্ডিং হবে, যেটা ডাইমিথাইল ইথারের জলে দ্রবীভূত হওয়ার পক্ষে যথেষ্ট নয়। তাই ডাইমিথাইল ইথার জলে অদ্রাব্য। তাহলে উত্তরটা এইভাবে বলবো, ইথাইল অ্যালকোহল জলের অণুর সাথে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে জলে দ্রবীভূত হয়, কিন্তু ডাইমিথাইল ইথার জলের সাথে অনুরূপ মাত্রায় হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করতে পারে না, তাই ডাইমিথাইল ইথার জলে অদ্রাব্য। দেখো, এবার আমরা অম্লত্বের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব নিয়ে আলোচনা করব। এইটা হচ্ছে অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, বা এর আরেক নাম আছে স্যালিসাইলিক অ্যাসিড। এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। প্রশ্নটা হচ্ছে অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিডের অম্লত্ব বেনজোইক অ্যাসিড অপেক্ষা বেশি কেন? তোমাকে একটা কথা মনে রাখতে হবে, এটা যদিও পরে আছে, যখন জৈব যৌগ চ্যাপ্টার পড়াবো তখন দেখাবো, কিন্তু এখনই বলে রাখি, কোন একটা অ্যাসিডের কনজুগেট বেস যত স্থায়ী হয় অ্যাসিডটি তত শক্তিশালী হয়, এটা মনে রাখবে। এবার এই অ্যাসিডটার কনজুগেট বেসটা কি? মনে করো এই অ্যাসিডটা যখন H+ আয়ন ছাড়বে, কিভাবে ছাড়ে দেখো। এই অ্যাসিডটা স্ট্রাকচার যদি লেখো তাহলে এরকম লিখতে হবে, ডবল বন্ড O OH, বা এইখানে ডবল বন্ড O লিখতে পারো আর এখানে OH লিখতে পারো, একই ব্যাপার। তাহলে COOH গ্রুপটাকে সাজিয়ে গুছিয়ে এইভাবে লিখলাম, আর এখানে আছে OH। তাই এই যখন H+ ছাড়বে দ্রবণে, কিভাবে ছাড়বে মনে রাখবে, এই বন্ডটা খুলে ও এর মাথায় চলে আসে, এখানে ও আসে, ও এর মাথায় চলে আসে, তখন এই হাইড্রোজেনটা কিন্তু H+ রূপে বেরিয়ে যায় এবং তৈরি হয় কি দেখো, C ডবল বন্ড O আর এখানে দেখো একটা OH আছে, আর কি তৈরি হলো দেখো, H+ তৈরি হলো। এই যেহেতু H+ তৈরি করলো, এই অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড এইভাবে H+ টাকে ছেড়ে দিয়ে, যেহেতু H+ তৈরি করলো দ্রবণে, তাই আমি এটাকে অ্যাসিড বলবো, কেমন? আর এইটাকে বলে কনজুগেট বেস বা সিবি। এখন এই বিক্রিয়াটা বুঝতে হলে, এইটা হচ্ছে উন্মুখী বিক্রিয়া, অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন। মানে বিক্রিয়াটা যেমন ডান দিকে ঘটে, তেমনি এই H+ আর এই অ্যানায়ন তৈরি হওয়ার সাথে সাথে এরা জুড়ে গিয়ে আবার বাঁদিকেও শিফট করে। মানে একদিকে যেমন ডান দিকে H+ তৈরি হতে থাকে, তেমনি আবার H+ এর সাথে জুড়ে বাঁদিকে এই অণুটাও তৈরি হতে থাকে। এবার যদি কোনো কারণে এই কনজুগেট বেসটি স্থায়িত্ব লাভ করে, তাহলে কিন্তু এর কিন্তু আর H+ এর সাথে যুক্ত হওয়ার কোনো প্রবণতা থাকবে না। এখন এই কনজুগেট বেসটি স্থায়িত্ব লাভ করে বাই হাইড্রোজেন বন্ডিং। কি করে? এই OH-টাকে আমি ছাড়িয়ে লিখলাম H, এর মধ্যে দেখো এবার হাইড্রোজেন বন্ডিং হয়ে যাচ্ছে। তাহলে হাইড্রোজেন বন্ডিং সৃষ্টির মাধ্যমে কনজুগেট বেসটি কিন্তু স্থায়িত্ব লাভ করে। স্থায়িত্ব লাভ করলে এবার একে বলবে, ভাই আমি যথেষ্ট স্থায়ী আছি, সুতরাং আমার আর তোর সাথে যুক্ত হওয়ার কোনো দরকার নেই। তার মানে কি, ইট উইল হ্যাভ নো টেন্ডেন্সি টু কম্বাইন উইথ H+ and shifting the reaction towards left। তার মানে এর কিন্তু আর H+ এর সাথে যুক্ত হওয়ার কোনো প্রবণতা থাকবে না, সুতরাং বিক্রিয়াটা আর বাঁদিকে শিফট হওয়ার প্রবণতা থাকবে না। বিক্রিয়া এইটা স্থায়িত্ব অর্জন করবে এবং দ্রবণে H+ আয়ন পার্মানেন্টলি থেকে যাবে, ফলে এ কিন্তু বেশি শক্তিশালী অ্যাসিড রূপে আচরণ করবে, কারণ দ্রবণে H+ থেকে যাবে বলে। কিন্তু এই যৌগ বলতে কোনটা দেখো তো, বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড যদি এইভাবে H+ আয়ন তৈরি করে, অবশ্যই H+ কি করে তৈরি করবে, আগের মতো এই বন্ডটা প্লেন মাথায় আসবে, তখন এই হাইড্রোজেনটা কি রূপে বেরিয়ে যাবে, এই হাইড্রোজেনটা দেখো, এই হাইড্রোজেনটা H+ রূপে বেরিয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমি কনজুগেট বেসটাকে কিভাবে দেখাবো, এই আছে C ডবল বন্ড O প্লাস H+। খেয়াল করে দেখো, এই যে অ্যানায়নটা তৈরি হলো, এই অ্যানায়নটাকে কি বলি যেন আমরা, কনজুগেট বেস মানে সিবি। এই কনজুগেট বেসটাকে কিন্তু স্থায়িত্ব দেওয়ার মতো এইভাবে হাইড্রোজেন বন্ডিং নেই এখানে। সো এই কনজুগেট বেসটি অস্থায়ী হবে, তার ফলে এই কনজুগেট বেসটি পুনরায় H+ এর সাথে যুক্ত হবে, ফলে বিক্রিয়াটা কোন দিকে শিফট করবে দেখো, বাঁদিকে শিফট করবে, ফলে দ্রবণে H+ এর গাঢ়ত্ব একদমই কমে যাবে। তার ফলে এ কিন্তু বেশি শক্তিশালী অ্যাসিড রূপে আচরণ করবে না। জিনিসটা আরেকবার রিপিট করছি,
এই বেঞ্জোইক অ্যাসিড মানে এই যৌগটির একটি H প্লাস আয়ন কি করে বের হবে, এই বন্ডটা খুলে যদি আসে তাহলে এই Hটা H প্লাস হিসেবে বের হবে এবং কনজুগেট বেস তৈরি করবে। কিন্তু কনজুগেট বেসটি কিন্তু ওই আগের মতো এই অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা স্থায়িত্ব লাভ করবে না, কারণ এখানে তো কোনো OH গ্রুপই নেই। তার ফলে এ অস্থায়ী হবে, অস্থায়ী হওয়ার কারণে পুনরায় বেঞ্জোইক অ্যাসিড H প্লাস এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে পুনরায় অবিয়োজিত বেঞ্জোইক অ্যাসিড তৈরি করবে, ফলে দ্রবণে H প্লাস আয়ন আর থাকবে না বেশি। তার ফলে কি হবে, এর অম্লত্ব কমে যাবে। তাই অর্থোহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড অপেক্ষা বেশি শক্তিশালী অ্যাসিড, কারণ এর কনজুগেট বেশ অস্থায়ী, তাই এ কম শক্তিশালী, কিন্তু এর কনজুগেট বেশ বেশি স্থায়ী, তাই এ শক্তিশালী অ্যাসিড। দেখো এরপর আছে প্যারানাইট্রোফেনল জলে দ্রাব্য কিন্তু অর্থোনাইট্রোফেনল জলে অদ্রাব্য কেন? দেখো এইটা হচ্ছে আমাদের অর্থোনাইট্রোফেনল আর এটা প্যারানাইট্রোফেনল। বলছে এই প্যারানাইট্রোফেনল জলে দ্রাব্য কিন্তু অর্থোনাইট্রোফেনল দ্রাব্য নয়। কেন? কারণ তুমি যদি অর্থোনাইট্রোফেনলের হাইড্রোজেন বন্ধন দেখাতে চাও তাহলে এখানে H রাখলে, এখানে N, এখানে O মাইনাস N এর মাথায় প্লাস ডলভন O, এইটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল। এবার সেক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন যদি দেখাবে, তুমি দেখাবে কার কার মধ্যে, দেখো এই যে তারা এখানে দাগ করছে না, এইটা দিয়ে দেখাবে, এই ক্ষেত্রে H এবং এই O এর মধ্যে হাইড্রোজেন বন্ধন হবে। তাহলে এটা কি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন? মোটেই না। এটা কি ধরনের হাইড্রোজেন বন্ধন? এটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এইভাবে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে অর্থোনাইট্রোফেনল কিন্তু জলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করার ক্ষমতাকে নষ্ট করে ফেলে। তাই এর ক্ষমতা নেই জলের সাথে আর আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করার, তাই এটা জলে অদ্রাব্য। কিন্তু প্যারানাইট্রোফেনল তাকে যদি তুমি স্ট্রাকচার ওয়াইজ লেখো তাহলে এইভাবে লিখবে OH N O মাইনাস ডবল বন্ড O, N এর মাথায় প্লাস, এইটাও যা এটাও তাই, দেখো সাজিয়ে গুছিয়ে লিখেছি। এবার জলের রূপে লিখছি HOH, তাহলে এখানে হাইড্রোজেন বন্ডিংটা কোথায় হবে খেয়াল করো, এই O এবং এই H এর মধ্যে। তাহলে জলের অণুর সাথে এই প্যারানাইট্রোফেনল কিন্তু হাইড্রোজেন বন্ধন করলো, আরো হতে পারে এইদিকেও মনে করো হচ্ছে জলের আরেকটা অণুর সাথে হাইড্রোজেন বন্ডিং হবে, এইদিকেও কিন্তু মনে করো আরেকটা প্যারানাইট্রোফেনল আছে তার সাথে হাইড্রোজেন বন্ডিং হবে। তার মানে প্যারানাইট্রোফেনলের অণুগুলি জলের অণুর সাথে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে জলে দ্রবীভূত হয়। কিন্তু অর্থোনাইট্রোফেনল কিন্তু এইভাবে জলের অণুর সাথে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টিও করতে পারে না, তাই এরা জলেও দ্রাব্য নয়। দেখো এবার একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নটা ক্লাস 12 এর জন্য যতটা ইম্পর্টেন্ট ক্লাস 11 এর জন্য ততটাই ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে KHF2 এর অস্তিত্ব আছে কিন্তু KHCl2 এর কোনো অস্তিত্ব নেই কেন? দেখো KHF2 কি করে তৈরি হয় আগে ভাবি তো। KHF2 মনে করো এখানে আছে HF মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মধ্যে তুমি যদি KF কে দিয়ে দাও তাহলে KF আর HF মিলে KHF2 তৈরি করে। কিভাবে দেখো, আগে KF ভেঙে গিয়ে তৈরি করবে K প্লাস এবং F মাইনাস। তো F মাইনাস কি করবে, HF এর সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। কিভাবে, HF এই HF অণুটি ধ্রুবীয়, মানে এইটা ডেল্টা প্লাস এটা ডেল্টা মাইনাস, তোমার জানা আছে। আর KF ভেঙে যে F মাইনাস আসবে সেই F মাইনাস কিন্তু আবার এই H এর সাথে এইভাবে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। ফলে এই F মাইনাস এবং HF মিলে তৈরি করবে HF2 মাইনাস, তার সাথে এবার যুক্ত হবে ওই KF থেকে যে K প্লাস এসে সেই K প্লাস যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে কি দেখো KHF2। কিন্তু এইভাবে KHCl2 সম্ভব নয়। কেন? কারণ HCl যতই ধ্রুবীয় হোক ক্লোরিন পরমাণুর আকার বড় এবং তড়িৎ ঋণাত্মকতা কম, তাই HCl কিন্তু আগের মতো Cl মাইনাসের সাথে এইভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। কেন পারে না? তুমি ভালোই জানো যে Cl পরমাণুর আকার বড় এবং তড়িৎ ঋণাত্মকতা কম, তাই Cl মাইনাস এই F মাইনাসের মতো অনুরূপভাবে HCl এর সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে না। তাই এইভাবে HCl2 মাইনাসেরও কোনো অস্তিত্ব নেই, তাই KHCl2 কিন্তু কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ একদম ভালো করে লিখি, KHCl2 কিন্তু কোনো অস্তিত্ব নেই।
বোঝা গেল? দিয়ে আমি কি বললাম আরেকবার সংক্ষেপে বলছি, এফ পরমাণুর আকার ছোট এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এফ মাইনাস ধ্রুবীয় এইচএফ অণুর সাথে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টির মাধ্যমে এইভাবে এইচএফ2 মাইনাস তৈরি করে, যার সাথে কে প্লাস যুক্ত হয়ে তৈরি করে কেএইচএফ2। কিন্তু ক্লোরিনের আকার বড় এবং তড়িৎ ঋণাত্মকতা কম, তাই সিএল মাইনাস এর মতো অনুরূপভাবে এই সিএল এর সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে এই সিএল2 মাইনাস তৈরি করতে পারে না, তাই এই সিএল2 মাইনাসের অস্তিত্ব নেই আর কেএইচসিএল2 কোনো অস্তিত্ব নেই। ব্যাস এই পর্যন্তই। তোমরা নেক্সট ভিডিওটা দেখবে, আমি ভিডিওগুলো এবার পরপর রেগুলারলি দেবো।